নমস্কার, আমি সুমিত চাকি, বাহিচা এলকে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আমাদের পড়ার বিষয় ভৌতবিজ্ঞান দশম শ্রেণী থেকে রাসায়নিক বন্ধন, তার মধ্যে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা সম্বন্ধে আমরা জানব। গতকালের ক্লাসের কন্টিনিউশনে বলছি, আমরা কয়েকটা উদাহরণ আমরা দেখেছিলাম তড়িৎ যৌগ কী করে তৈরি হয়। আজকে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব। ক্যালসিয়াম অক্সাইড, এই যৌগটি একটি তড়িৎ যৌগ এবং এটি কি করে তৈরি হচ্ছে সেটা আমরা দেখছি, তড়িৎ যোজ্যতার মাধ্যমে কি করে তৈরি হচ্ছে। ক্যালসিয়াম তার পারমাণবিক ক্রমাঙ্ক 20 আমরা জানি। এর ইলেকট্রনিক বিন্যাসটা কিরকম হবে? প্রথম কক্ষপথে 2, পরের কক্ষপথে 8 ইলেকট্রন আসবে এবং তারপরের কক্ষপথে 8, শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন। এখন এই ইলেকট্রনিক বিন্যাস থেকে দেখা যাচ্ছে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং তার আগের কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। সুতরাং ক্যালসিয়াম কি করবে? এই অষ্টক পূর্তির জন্য ক্যালসিয়াম এই দুটো ইলেকট্রন, শেষ কক্ষপথের দুটো ইলেকট্রনকে ত্যাগ করবে বা বর্জন করবে। দুটো ইলেকট্রনকে বর্জন করার পরে ক্যালসিয়াম, এখন ক্যালসিয়াম +2 আয়নে পরিণত হলো, ক্যাটায়ন ক্যালসিয়াম +2 আয়নে পরিণত হলো। অক্সিজেন অপরপক্ষে এর পারমাণবিক ক্রমাঙ্ক 8 এবং প্রথম কক্ষপথে আছে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 6টা ইলেকট্রন। অক্সিজেন এর লাস্ট কক্ষপথে 6টা ইলেকট্রন আছে বলে দুটো অষ্টক পূর্তির জন্য আরো 2টো ইলেকট্রন প্রয়োজন এবং অক্সিজেন ক্যালসিয়ামের ছেড়ে দেওয়া এই 2টি ইলেকট্রন সহজেই গ্রহণ করবে এবং অষ্টক পূর্তি লাভ করবে। এই করতে গিয়ে অক্সিজেন -2 তে পরিণত হবে, অক্সাইড আয়ন তৈরি করবে। এই মতো অবস্থায় এরা বিপরীত তড়িতের আকর্ষণে পরস্পর যুক্ত হয়ে যাবে এবং ক্যালসিয়াম অক্সাইড যৌগটি তৈরি করবে। এখানে অষ্টক পূর্তির মাধ্যমে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা সম্পূর্ণ হচ্ছে এবং নতুন যৌগ তৈরি হচ্ছে। এবার আমরা দেখি কি হচ্ছে। ক্যালসিয়াম +2 প্লাস অক্সাইড -2 মিলে ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটি তৈরি হচ্ছে খুব সহজেই। অষ্টক পূর্তির একটি প্রকৃষ্ট উদাহরণ তড়িৎ যোজ্যতার মাধ্যমে হচ্ছে। কিছু কিছু যৌগের ক্ষেত্রে আমরা এইরকমও দেখতে পাবো, মনে করো লিথিয়াম হাইড্রাইড। এই ক্ষেত্রে কি হবে? লিথিয়াম পরমাণুটির পারমাণবিক ক্রমাঙ্ক 3, সুতরাং প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকলে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন। এখন এই ক্ষেত্রে কিন্তু লিথিয়াম শেষ কক্ষপথে আরো 7টি ইলেকট্রন গ্রহণ করবে না। লিথিয়ামের কাছাকাছি নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল তা হচ্ছে হিলিয়াম এবং এর পারমাণবিক ক্রমাঙ্ক 2। লিথিয়াম এখন কি করবে? হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করবে। তার জন্য লিথিয়াম কি করবে? একটি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এই শেষ কক্ষপথ প্রথম কক্ষপথটি হয়ে যাবে এবং তাতে 2টি ইলেকট্রন আছে। একটি ইলেকট্রন ত্যাগ করে ও কিন্তু লিথিয়াম +1 এটা তৈরি করবে। এক্ষেত্রে আমরা দেখছি অষ্টক পূর্তি হচ্ছে না, কিন্তু যেহেতু নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়াম যার পারমাণবিক ক্রমাঙ্ক 2 তার মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন পাচ্ছে, তাই লিথিয়াম কি করছে? লিথিয়াম এখানে অক্টেট রুল ফলো না করে ডুপ্লেট রুল ফলো করছে। ডুপ্লেট রুলের এটা একটা উদাহরণ। এবার হাইড্রোজেন, এই অবস্থায় দেখো হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, তার মানে এর প্রথম কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। সুতরাং হাইড্রোজেনেরও নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। অতএব হাইড্রোজেন হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করার চেষ্টা করবে এবং হাইড্রোজেন এই লিথিয়ামের ত্যাগ করা একটি ইলেকট্রন গ্রহণ করে
হাইড্রোজেন আয়ন তৈরি করবে। এবার এবার সরি হাইড্রাইড আয়ন তৈরি করবে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, হাইড্রাইড আয়ন গ্রহণ করবে। এবার এই পজিটিভ আয়ন আর এই নেগেটিভ আয়ন, এই দুটো আয়ন পরস্পর যুক্ত হচ্ছে এবং নতুন তড়িৎ যৌগ লিথিয়াম হাইড্রাইড তৈরি করছে। কি করে আমি দেখাচ্ছি, পরবর্তী ছবিতে আমরা দেখব। তাহলে ক্যাটায়ন হিসাবে লিথিয়াম +1 ছিল, লিথিয়াম আয়ন, আর অ্যানায়ন হিসাবে হাইড্রাইড আয়ন ছিল। এই লিথিয়াম আর হাইড্রাইড আয়ন মিলে লিথিয়াম হাইড্রাইড এই যৌগটি খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দুটো ভাবে তড়িৎযোজ্যতা সম্পূর্ণ হচ্ছে, কখনো অক্টেট রুলের মাধ্যমে, কখনো ডুপ্লেট রুলের মাধ্যমে। তোমাদের সিলেবাস অনুসারে কিছু কিছু ডুপ্লেট রুল অনুসারে যে যৌগগুলো তৈরি হচ্ছে সেই যৌগের উদাহরণও তোমাদের জেনে রাখতে হবে। তার মধ্যে এইটা একটা উৎকৃষ্ট উদাহরণ, লিথিয়াম হাইড্রাইডের। এবার আমরা দেখব কি করে আমরা তড়িৎযোজী যৌগগুলোকে চট করে চিনতে পারবো। আমরা দেখব তড়িৎযোজী যৌগের কিছু উদাহরণ আমরা আগে দেখে নিই। আজকে দেখলাম ক্যালসিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড। আগের দিন আমরা দেখেছিলাম NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এরকম সমস্ত তড়িৎযোজী যৌগ যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব একটা যৌগের মধ্যে দুটো পার্ট আছে। খুব ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে, একটা ধাতব পার্ট এখানে ক্যালসিয়াম, আর একটা হচ্ছে অধাতব পার্ট অক্সিজেন। এখানেও তাই আছে, এখানেও তাই, এখানেও তাই। ধাতু আর অধাতু মিলে এই যৌগগুলো তৈরি হচ্ছে। তাহলে ধাতু এবং অধাতু এই দুটো জিনিস মিলে কিন্তু তৈরি হচ্ছে। এবার যখন এই ধাতু আর অধাতু মিলে তৈরি হচ্ছে তাহলে তড়িৎযোজী যৌগের মধ্যে একটা ধাতব পার্ট থাকবেই। এই ধাতব পার্ট আর সঙ্গে অধাতব পার্ট, এই অধাতব পার্টটা দেখেও আমরা বুঝতে পারবো যে এই যৌগগুলো তড়িৎযোজী যৌগ, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে কেউ ইলেকট্রন ত্যাগ করছে, কেউ সেই ত্যাগ করা ইলেকট্রনটাকে গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ বর্জন বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এই যৌগগুলো তৈরি হচ্ছে। সহজেই আমরা এইভাবে ধাতু আর অধাতু পার্টগুলো দেখে দেখে তড়িৎযোজী যৌগকে সংকেত দেখেই আমরা শনাক্ত করতে পারবো। যদিও কিছু কিছু ব্যতিক্রমী উদাহরণ আমরা পাবো, সেই কিছু ব্যতিক্রমী বাদ দিয়ে বেশিরভাগ তড়িৎযোজী যৌগই এইভাবে দুটো অংশের মাধ্যমে যুক্ত থাকে। এবার তড়িৎযোজী যৌগ সম্বন্ধে আমাদের অনেক কটা জিনিস জানা হলো। এইবার আমরা জানতে যাচ্ছি তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য। যৌগগুলোর বৈশিষ্ট্য জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা পরবর্তীতে আর অন্য কিভাবে নতুন যৌগ তৈরি হয়, অন্য কোনো পদ্ধতি আছে কিনা তার সাথে পার্থক্য করতে পারবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর স্টেটটা কি, অর্থাৎ এর অবস্থাটা কি, কি রকম অবস্থায় থাকবে। সাধারণত এরা সাধারণ উষ্ণতায় কঠিন এবং কেলাসাকার পদার্থ, কঠিন এবং কেলাসাকার পদার্থ ক্রিস্টাল তৈরি করে। ল্যাটিস বা ক্রিস্টাল তৈরির মাধ্যমে এরা অবস্থান করে। 2 নাম্বার, এদের যদি আমরা ভালো করে স্থায়িত্ব দেখি তাহলে দেখবো এই ক্রিস্টালগুলো একটু চাপ দিলে, একটু তার উপর প্রেসার প্রয়োগ করলে এগুলো ভেঙে যায়, অর্থাৎ এই ভঙ্গুর ক্রিস্টাল হয়, কেলাসগুলো ভঙ্গুর হয়। 3 নম্বরে দ্রাব্যতা দেখি,
তড়িৎ যৌগগুলো সবই পোলার মিডিয়ামে বা পোলার মাধ্যমে দ্রবীভূত হয়। পোলার অর্থাৎ বাংলাতে ধ্রুবীয়, ধ্রুবীয় দ্রাবকে সব হচ্ছে পোলার দ্রাবক বা ধ্রুবীয় দ্রাবক, যেমন জল আমাদের কাছে সব থেকে ভালো উদাহরণ, জল এগুলোতে দ্রবীভূত হয়। কিন্তু নন পোলার দ্রাবকে এগুলো কিন্তু দ্রবীভূত হওয়ার চান্স নেই সাধারণত। আচ্ছা, আরো কয়েকটা বৈশিষ্ট্য আমরা উপর থেকে মুছে দিচ্ছি, উপরে লিখছি। বন্ধনের অভিমুখ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, বন্ধনের অভিমুখ। আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব যে কোনো তড়িৎদ্বয়ী যৌগ ক্যাটায়ন এবং অ্যানায়নের কম্বিনেশনে তৈরি। যদি আমরা ক্যাটায়নকে লক্ষ্য করি, এই ক্যাটায়ন চারিদিকে যে কোনো দিকে আকর্ষণ করতে পারে, এই আকর্ষণ বলটা যে কোনো দিকে কাজ করতে পারে। ঠিক সেইভাবে অ্যানায়নের ক্ষেত্রেও তাই আমরা দেখব, আকর্ষণ বল যে কোনো দিকে সমানভাবে কাজ করতে পারে। অর্থাৎ তড়িৎদ্বয়ী যৌগের নির্দিষ্ট কোনো বন্ধনের অভিমুখ কিন্তু নেই, কোনো বন্ধনের অভিমুখ নেই। এই বৈশিষ্ট্যটা দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারবো পরবর্তী সময়ে। মনে রাখতে হবে বন্ধনের কোনো অভিমুখ, কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। পরেরটা সমবায়বতা। সমবায়বতা এই ধর্মটি তড়িৎদ্বয়ী যৌগ দেখায় না, কারণ যেহেতু এর বন্ধনের নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কোনো নির্দিষ্ট অভিমুখ না থাকার জন্য একই চিহ্ন বা একই সংকেতের অন্যান্য যৌগ পাওয়া সম্ভব না। পরের পয়েন্টটা সমাকৃতি ধর্ম। তড়িৎদ্বয়ী যৌগ অবশ্যই সমাকৃতি ধর্ম দেখাবে, অর্থাৎ আলাদা আলাদা সংকেতের কিন্তু ক্রিস্টালটা ল্যাটিসের ক্রিস্টালটা একই রকম, এরকম যৌগ আমরা দেখতে পাবো। যেমন দেখো জিঙ্ক সালফেট, এই যৌগটা এবং এর সঙ্গে সমাকৃতি আছে ফেরাস সালফেট, এই যৌগগুলো পরস্পর সমাকৃতি যৌগ হিসাবে কাজ করতে পারে। এক নম্বর পয়েন্ট, অণুর কি কোনো স্থায়িত্ব আছে? তড়িৎদ্বয়ী যৌগের অণুর কিন্তু কোনো স্থায়িত্ব নেই। একটা সংকেতের আমরা কিন্তু অণুর স্থায়িত্ব আমরা বলতে পারবো না। যেটাকে আমরা NaCl লিখছি সেটা অ্যাকচুয়ালি অনেকগুলো সোডিয়াম আর ক্লোরাইডের আয়নের আকর্ষণ বলের ভাবে তৈরি হয়েছে। অর্থাৎ এটাকে NaCl না লিখে আমরা এটাকে একসাথে NaCl লিখতে পারি। এর মানটা নির্ভর করবে ক্রিস্টালটা কত বড় তার উপর। অর্থাৎ তড়িৎদ্বয়ী যৌগের অণু কিন্তু আমরা কোনো স্থায়িত্ব দেখতে পাবো না। এই বৈশিষ্ট্যগুলো জানলে পরবর্তীতে আমরা এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে পার্থক্য জানতে পারবো। আচ্ছা, এই গেল আমাদের তড়িৎদ্বয়ী যৌগের বৈশিষ্ট্য। এবার আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম? অষ্টকপূর্তি হচ্ছে কেন? অষ্টকপূর্তি হচ্ছে স্টেবিলিটি পাওয়ার জন্য। স্টেবিলিটিটা কিভাবে আসছে সেটা আমরা যদি একটু দেখি। মনে করো Na+ গ্যাসিয়াস স্টেটে আছে এবং ক্লোরাইড মাইনাস গ্যাসিয়াস স্টেটে আছে। এই দুটো একসাথে যখনই এই ক্রিস্টাল তৈরি করছে, এটা কিন্তু একটা অণু না, অসংখ্য এরকম আয়ন একসাথে জোড়া লেগে ক্রিস্টালটা তৈরি হচ্ছে। যখনই এই ক্রিস্টালটা তৈরি হচ্ছে সলিড অবস্থায়, সঙ্গে সঙ্গে কিন্তু কিছু এনার্জি
রিলিজ হচ্ছে, কিছু এনার্জি রিলিজ হচ্ছে বা শক্তি ত্যাগ হচ্ছে। যে শক্তিটা ত্যাগ হওয়ার ফলে অণুটি স্থায়িত্ব পাচ্ছে। অণু স্থায়িত্ব এখানে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ পরমাণুগুলো স্থায়িত্ব লাভের জন্যই এরকম যৌগ তৈরি করে এবং এনার্জি রিলিজ করে। এনার্জি রিলিজ না হলে অণুটা স্থায়িত্ব পাবে না। এবার আমরা দেখি এই যে ল্যাটিসটা, এই ল্যাটিসটা কি রকমের হতে পারে। NaCl এর ক্ষেত্রেই আমরা যদি আঁকি তাহলে ল্যাটিসটা কি রকম হতে পারে একটু দেখি। দেখো আমি আঁকছি। এইরকম একটা জালক যখন NaCl তৈরি হয় সলিড অবস্থায়, তখন এইরকম একটা জালক তৈরি হয়। এই জালকের প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আয়নগুলো আছে। তো আমি প্রত্যেকটা পয়েন্টে আয়ন দেখাচ্ছি না, আমি শুধু বোঝার জন্য, ভালো করে বোঝার জন্য দেখাচ্ছি। মাঝখানে তোমরা মনে করো এই জালকটার একদম মাঝখানে সোডিয়াম আয়ন আছে। তাহলে একটা সোডিয়াম আয়নকে ঘিরে 6খানা ক্লোরাইড আয়ন আছে। প্রত্যেকটাতেই আছে, কিন্তু একটা আমি দেখানোর চেষ্টা করছি। ভালো করে যদি লক্ষ্য করো, 6খানা ক্লোরাইড আয়ন আছে। এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, ওপরে একটা, নিচে একটা। এই সোডিয়াম আয়নটাকে ঘিরে 6খানা ক্লোরাইড আয়ন আছে। একটু স্পষ্ট করে যদি আমি এখানে ধরি, আলাদা করে যদি দেখায়, তাহলে কিরকম লাগবে ছবিটা দেখতে। এই সোডিয়ামটাকে ঘিরে একই প্লেনে 4খানা আছে ক্লোরাইড আয়ন, একই প্লেনে, এগুলো একই সমতলে আছে 4খানা। এটা সাইজটা ছোট হবে। ওপরে একটা আছে, নিচে একটা আছে। এগুলো কিন্তু বন্ধন না, এগুলো জাস্ট আমি এঁকে দিচ্ছি বোঝানোর জন্য। এই স্ট্রাকচারটাকে আমরা বলি অক্টাহেড্রাল স্ট্রাকচার। অক্টাহেড্রাল স্ট্রাকচার, যেখানে একটা সোডিয়াম আয়নকে ঘিরে 6টা ক্লোরাইড আয়ন আছে। ঠিক বিপরীতভাবে তুমি যদি মাঝখানে এই ক্লোরাইড আয়নটাকে নাও, তাহলে চারিদিকেও একটা ক্লোরাইড আয়নকে ঘিরে ঠিক আবার 6টাই সোডিয়াম আয়ন আছে। তাহলে সোডিয়াম আর ক্লোরাইড এইগুলো 6:6 অনুপাতে আছে। এই 6:6 এটাকে আমরা বলছি কোয়ার্টেশন নাম্বার। এগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানবে, পরবর্তী সময় জানবে। তাহলে এই স্ট্রাকচারটা, এই ল্যাটিসটা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন একটা অ্যামাউন্টের এনার্জি রিলিজ হচ্ছে। সেই জন্য তড়িৎ যৌগগুলো আগে থেকেই ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে অষ্টক পূর্তি বা যেখানে যেখানে সুবিধা হবে তার জন্য ডুপ্লেট রুল ফলো করছে। এবং এই ক্রিস্টালগুলো তৈরি করাই ওদের মূল উদ্দেশ্য। ক্রিস্টালগুলো ওরা তৈরি করে নিচ্ছে। আচ্ছা, তাহলে যৌগ সম্বন্ধে আমাদের মোটামুটি জানা হয়েছে। এইবার তাহলে বন্ধন তৈরি করার কি কি পদ্ধতি আমরা দেখলাম। একটাই পদ্ধতি আপাতত দেখলাম, সেটা হচ্ছে তড়িৎযোজ্যতা বা ইলেকট্রোভ্যালেন্সি। এটা আমরা দেখেছি। এর বাদেও আরো একটা পদ্ধতি সম্বন্ধে আমাদের জানতে হবে, যেটাকে আমরা বলছি সমযোজ্যতা, কোভ্যালেন্সি।
কোভ্যালেন্সি। আর একটাও আছে সমযোজ্যতারই কাছাকাছি, আর একটা আছে যেটাকে আমরা বলছি প্রায় একটু পার্থক্য আছে, অসমযোজ্যতা বা কোঅর্ডিনেট কোভ্যালেন্সি। কোঅর্ডিনেট কোভ্যালেন্সি আমাদের এইটা পড়া হয়েছে দুটো ক্লাসে মিলে। এখন আমরা সমযোজ্যতা পড়ব আর অসমযোজ্যতা পড়ব। তা আজকে সমযোজ্যতা একটু আমরা শুরু করি, কি হচ্ছে দেখি। প্রথমে আমাদের জানতে হবে সমযোজ্যতা কোন কোন যোগের মধ্যে হয় বা কোন কোন কারা এই সমযোজ্যতা তৈরি করবে। তড়িৎ যোগ কারা কারা তৈরি করে একটু আগে দেখলাম, ধাতু এবং অধাতুর যে কম্বিনেশন তাতে হয় তড়িৎ যোগ তৈরি হয়। সমযোজ্যতা বা কোভ্যালেন্সি সমযোজ্যতা কে কে তৈরি করবে। এখানে আমরা দেখব যেসব ক্ষেত্রে যৌগগুলো অধাতু এবং অধাতু এই দুই কম্বিনেশনে হয়, অধাতু অধাতু এইখানে আমরা যুক্ত হয়, তখন সমযোজ্যতা কাজে লাগে বা সমযোজ্যতার মাধ্যমে অধাতুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। ভালো উদাহরণ আমরা দেখি, সব থেকে ভালো উদাহরণ আমাদের সামনে আছে জল, হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া। আর যদি মৌলিক অণুর মধ্যে দেখতে চাই, সব যৌগিক অণু, মৌলিক অণুর মধ্যে দেখতে চাই তাহলে যে কোনো মৌলিক অণু, হাইড্রোজেন অণু বা ক্লোরিন অণু বা অক্সিজেন অণু, এই অণুগুলো সব হচ্ছে সমযোজ্যতা বা কোভ্যালেন্সির মাধ্যমে তৈরি হতে পারে। এবার কিসের উদ্দেশ্যে এটা তৈরি হবে? উদ্দেশ্য ওই আগেরটাই, তড়িৎ যোগের ক্ষেত্রে যে উদ্দেশ্য ছিল সমযোজী যোগের ক্ষেত্রেও ঠিক একই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? প্রথম কথা হচ্ছে অষ্টপূর্তি বা দ্বৈতপূর্তি। আর অষ্টপূর্তি দ্বৈতপূর্তির মাধ্যমে লোয়ার এনার্জি লেভেলে যাওয়ার প্রচেষ্টা, মানে শক্তিটাকে ওরা কম এনার্জি লেভেলে নিজেদেরকে, কম শক্তির লেভেলে নিজেদেরকে রাখতে চাচ্ছে, তার ফলে স্টেবিলিটি বাড়বে। তাহলে লোয়ার এনার্জি লেভেলে কি করে এই যৌগটা স্টেবিলিটি পাচ্ছে সেটা আমরা যদি দেখি তাহলে একটা গ্রাফের মাধ্যমে সবথেকে ভালো বোঝা যাবে। মনে করো এখানে দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে হাইড্রোজেন অণু তৈরি হবে। কিন্তু শুধু এখানে হাইড্রোজেন অণু তৈরি হবে তা না, যদি আমরা এনার্জির ক্যালকুলেশনটা দেখি তাহলে দেখবো এখানে এনার্জি রিলিজ হবে। এই এনার্জি রিলিজ হওয়ার জন্য পারমাণবিক অবস্থা থেকে আণবিক অবস্থায় হাইড্রোজেন থাকতে চায়, সেই জন্যই কম্বিনেশন হয়, রাসায়নিক ভাবে এরা যুক্ত হয় এবং রাসায়নিক বন্ধন তৈরি হয়। বন্ধন তৈরি করার পদ্ধতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই, নিজেকে লোয়ার এনার্জি লেভেলে রাখা। এবার একটা গ্রাফ দেখি আমরা, তাহলে সব থেকে ভালো আমরা বুঝতে পারবো। এই গ্রাফটা ভালো করে লক্ষ্য করো, এই দিকে আছে এনার্জি, এটা কিলোজুল পার মোল এককে আছে, এটা জিরো লেভেলের এনার্জি স্টেজ, উপরে পজিটিভ এনার্জি আছে, নিচে নেগেটিভ, এটা জিরো লেভেল। আর এই অ্যাক্সিসে আছে ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স। এবার যখন অসীম দূরত্ব থেকে এই দুটো হাইড্রোজেন পরমাণু, মনে করো এখানে আর এখানে আছে হাইড্রোজেন পরমাণু দুটো হাইড্রোজেন পরমাণু যখন অসীম দূরত্ব থেকে নিজেদের কাছাকাছি আসার চেষ্টা করছে, মানে বন্ধন তৈরি করতে চাচ্ছে, তখন এদের এনার্জি লেভেল ডায়াগ্রামটা দেখলে দেখা যাবে এই এনার্জিটা ধীরে 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 কমছে 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 কমছে। হাইড্রোজেন পরমাণুগুলো এখন কিন্তু পরস্পরের আরো কাছে আসছে, মানে বন্ধন তৈরি করবে, কমছে কমছে কমছে, একসময় একদম লোয়ার এনার্জি লেভেলে চলে এসেছে। এই অবস্থায় একদম এই লেভেলটাতে হাইড্রোজেন অণু তৈরি হয়ে গেছে।
এখন যদি আমরা এই পরমাণু দুটোকে আরো কাছে আনতে চাই, তাহলে দেখা যাবে ধীরে 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 এনার্জি বাড়তে থাকবে এবং একসময় পজিটিভ দিকে চলে যাবে, অর্থাৎ এরা আর কাছে আসবে না। এখানে আমরা দেখো এনার্জি তাহলে কতখানি কমেছে, আগে এই লেভেলে ছিল, এখন এই লেভেলে চলে আসছে, তাহলে এতখানি এনার্জি কিন্তু ড্রপ হয়েছে, যে এনার্জিটা রিলিজ হয়েছে এবং এই অণুটা স্থায়িত্ব পেয়েছে। তাহলে আজকে এই অবধি, এরপর দিন আমরা সমনিজ যৌগ কি করে তৈরি হয় সেটা জানবো। সুস্থ থেকো সবাই, ভালো থেকো।